তো চলো আমরা বাকি অঙ্কগুলো দেখি। যেমন লাস্ট ক্লাসে আমরা হচ্ছে তোমাদের 5 পর্যন্ত দেখাইছিলাম। সো এখন চলো আমরা 6 থেকে শুরু করি। তো এটা হচ্ছে তোমার চলো 6 কি বলছে দেখো। আমরা 5-এর 4 শেষ করছিলাম। সো 5-এর 5ও একই। সো চলো এবার হচ্ছে 6 একদম ইজি অঙ্ক। কি বলছে, ওয়াস প্রোল এটিক্স পরবর্তী উপরস্থ কোনো বিন্দুর ফোকাস দূরত্ব 6। আচ্ছা, ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, ফোকাস দূরত্ব 6 বলছে এবং ওই উপরস্থ ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। সো তো এটা আমরা একদম ইজি অঙ্ক, যেমন মানে টাইপ 1-এর অঙ্ক আর কি। একটা সূত্রের অঙ্ক। তো যেমন দেখো আমাদের এখানে 6-1 আমাকে টাইপ 1-এর একটা পদার্থ দিচ্ছে, সেটা হচ্ছে এখানে এরকম বলতে পারো যে এখানে y² = 8x। এটা হচ্ছে আমার সমীকরণ। সো এটা আমি দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে আমার একটা টাইপ 1-এর পরাবৃত্ত। এখানে হচ্ছে তোমার শীর্ষবিন্দু মূলবিন্দু থাকবে, আর এখানে যদি এক্সের পাওয়ার 1 আছে তাহলে অবশ্যই কি আমার অক্ষরেখাটা হবে এক্স অক্ষ, এটা আমি জানি। সো y² যদি আমার এটাকে যদি 8x হয়, এটা আমার একটা সমীকরণ। এটাকে আমি যদি একটু ভাঙি তাহলে এরকম লিখতে পারি y² আমরা এরকম হচ্ছে 4 × 2x, মানে ওই যে তোমাদের 4ax যেটা আর কি, ওইরকম 4ax। তাহলে এখানে সুতরাং তুমি বলতে পারো যে এটা কিন্তু গুণাকারে আছে, তাহলে a = হচ্ছে 2। এটা হচ্ছে এই y² = 4ax এর মতো। সো a হচ্ছে 4টা 4, a হচ্ছে আমার 2, ঠিক আছে। সো আমি 2 পাইলাম। এক্সের পাওয়ার 1, তাহলে সে এক্স অক্ষের সাথে প্রতিসম হবে, আর শীর্ষবিন্দু হবে মূলবিন্দু, এটা আমরা জানি। সো যেমন আমি যদি ছবিটা আঁকার চেষ্টা করি, তোমাদের আসলে এটা টাইপ 1-এর অন্য আরেকটা সূত্র। যেমন তোমাদের যদি মনে থাকে, এরকম আমরা যখন সূত্রটা প্রমাণ করেছিলাম তখন কিন্তু একটা চলমান বিন্দু নিয়েছিলাম, এটা আর কি। যেমন এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ ধরো। এটা হচ্ছে আমার মূল বিন্দু বা 0 বিন্দু, যেটা আমি এই বিন্দু বলতে পারি। এটা এই বিন্দু আর কি, 0,0 বিন্দু, এটাই আমার শীর্ষবিন্দু। এরপরে হচ্ছে আমরা কি করব দেখো, এখানে আমি যেহেতু শীর্ষবিন্দু নিয়েছি, এক্স অক্ষ হবে হচ্ছে তোমার এটা অক্ষরেখা, তাহলে এটা হবে অক্ষরেখা। সো আমি এখানে শীর্ষবিন্দুতে এর মান পেয়েছি 2। সো ধরো এখানে একটা নেব এস, এটা আমার এস বিন্দু, এটা হচ্ছে উপকেন্দ্র। আর এটার পেছনে নেব একটা, যেটা হবে আমার জেড বিন্দু, এটাও 2 আর কি। এটা হচ্ছে আমার জেড বিন্দু। তাহলে এটা হবে কি আমার নিয়ামক রেখা, মানে আমি জানি অক্ষরেখা, নিয়ামক রেখা, লম্ব থাকে। এটা হচ্ছে নিয়ামক রেখা, আর এটা হচ্ছে আমার অক্ষরেখা। আর এটা হচ্ছে আমি যদি এটা হচ্ছে আমার শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু থেকে এইভাবে একটা পরাবৃত্ত এঁকে দিই। এক্স অক্ষের পজিটিভ দিকে হবে। সমীকরণ দেখে বোঝা গেছে, কারণ এখানে কোনো মাইনাস নাই। সো এটা হচ্ছে আমাদের, তোমরা বলতে পারো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব। সো এটা ছিল উপকেন্দ্রিক লম্ব, এটা ছিল এল প্রাইম, তোমার যদি মনে থাকে এরকম। আর এটা ছিল আমাদের তোমাদের শীর্ষবিন্দু স্পর্শক। তাহলে আমি চারটাই পাইছি, কোনো সমস্যা নেই। সো এখন আমি জানি এই অংশটা হচ্ছে আমার 2, মানে এই দূরত্বটা 2, এই দূরত্বটাও কিন্তু আমার 2। সো বিন্দু যদি আমাকে বের করতে বলে আমার কোনো সমস্যা নাই, মানে a = 2 আমি সবগুলাই বের করতে পারবো, কোনো সমস্যা নেই। সো কিন্তু ও আমাকে মানে এই বিন্দু টিন্দু এইগুলা বের করতে বলে নাই, বুঝতে পারছো? ও আমাকে একটু ভিন্নভাবে বলছে, যে দেখো কি বলছে, এই পরাবৃত্তের উপরস্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে 6, ওই বিন্দুর স্থিরাঙ্ক নির্ণয় করে। সো আমরা কী করি, ধরো আমাদের যদি তোমাদের এরকম মনে থাকে, আমরা px একটা চলমান বিন্দু নিয়েছিলাম এখানে, এটা ছিল p বিন্দু x, y। সো আমি নিয়ামক রেখাটা একটু বড় করে আঁকি।
সো যদি হয় তাহলে এটা ছিল এসপি দূরত্বটা ছিল আমাদের কি উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব যদি মনে থাকে, এটা ছিল এসপি। আর এটা ছিল আমাদের পিএম ছিল হচ্ছে আমাদের নিয়ামক রেখার দূরত্ব, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের এম ছিল পিএম। সো আমি জানি এই দূরত্ব আমাদের পরাবৃত্তের সঙ্গ অনুসারে কিন্তু সমান। সো এখন ও আমাকে বলে দিচ্ছে এসপি ইকুয়াল টু 6, মানে এসপি ইকুয়াল টু 6 দেওয়া আছে। এসপি যদি 6 থাকে তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কী হবে, বুঝতে পারছো? সো এটাই হচ্ছে ব্যাপার, আমাকে বলছে এসপিটা মানে ফোকাস যুক্ত 6 হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সো এখন আমার আরেকটা কথা হচ্ছে, দেখো আমার এটা তো শুধু এখানে আমার পি বিন্দুই না, মানে এটা তো আমার এখানেও হতে পারে, যেহেতু আমার পি বিন্দু চলন বিন্দু, পি বিন্দু এখানেও আসতে পারে, তাই না? মানে এখানেও আসতে পারে। আচ্ছা আমি একটু এটা থেকে আগে একটা লম্ব টেনে নিই, হ্যাঁ, পরবর্তীতে আমি এটা দিই, কারণ সোজা হবে না হলে। যাই হোক, চলো এখানে ধরো পি বিন্দুটা কিন্তু আমার এখানেও আসতে পারে ঘুরে ফিরে, আর পুরোটা জায়গায় তো পি বিন্দু। সো এটাকে আমি যদি টি বিন্দু বলি, এটা ধরো আমার এক্স কমা ওয়াই, হ্যাঁ, এটা চলমান বিন্দু, পি বিন্দু টি বিন্দু একই ধরো, হ্যাঁ, এটা পি বিন্দুই আর কি। সো আমার কথা হচ্ছে আমার এই পি বিন্দুটা তো এখানেও আসতে পারে, হ্যাঁ। সো এটা হচ্ছে ব্যাপার, তার মানে আমার এটাও কিন্তু ফোকাস দূরত্বই তোমার, এটাও কিন্তু আমার 6, এটা কিন্তু আমার 6, বুঝতে পারছো? সো এটা হচ্ছে ব্যাপার। সো এখন আমি বুঝতে পারলাম এসপি আর এসটি যেটাই বলো দুইটাই কিন্তু 6, আর আমরা জানি এসপি আর এই পিএম দূরত্বটা কিন্তু সমান, এটা কিন্তু আমরা জানি। তাহলে দেখো আমরা কিন্তু জানি এসপি দূরত্বটা আমরা কি জানি, দেখো এটা এই দূরত্বটা কত দেখো তো, যদি এটা হয় এই দূরত্বটা কী হয় দেখো, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এ, তাহলে এই দূরত্বটা কী হয় এক্স প্লাস এ, মানে এই দূরত্বটা, কারণ এতটুকু হচ্ছে এক্স। আমি যদি এখানে একটু লম্ব টেনে দেখাই তোমাকে, সো এইরকম এটা ধরো কিউ বিন্দু, আমি একটু লম্ব টেনে দিলাম। সো এই দূরত্ব হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার এ, হ্যাঁ, এটা হচ্ছে এই যে এখানে, তাহলে এটাকে এক্স প্লাস এটা এক্স প্লাস এ হলে কিন্তু এটাও এক্স প্লাস এ হবে, মানে এটাও কিন্তু এক্স প্লাস এই হবে। আর এইটা কিন্তু এসপিটা কিন্তু আমার ফোকাস দূরত্ব, আগে বললাম এসপি ইকুয়াল টু 6 একক, এটা হচ্ছে আমার কি ফোকাস দূরত্ব, বুঝতে পারছো? সো এটা আমি বুঝতে পারলাম। তাহলে এসপি ইকুয়াল টু এক্স প্লাস 6 কিন্তু আমি এখানে বুঝতে পারছি। এখন দেখো আমার এই ওয়াইটা যদি বের করি, এটা তো আমি বের হয়ে গেলো, এখন ওয়াইটা দেখো বের করার চেষ্টা করবো ওয়াই। সো ওয়াই যদি বের করতে যাই, এখন এক্স প্লাস এ ইকুয়াল টু আমি 6 জানি, এ মানে জানি, তাহলে দেখো আমি কিছু জিনিস এখান থেকে বের করতে পারবো। সো তুমি এরকম লিখতে পারো, একটু বের করে আনি, তোমরা এরকম লিখতে পারো যে উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব হচ্ছে এটা হচ্ছে এসপি ইকুয়াল টু পিএম, এটা আমি জানি। তাহলে এসপি ইকুয়াল টু পিএম হলে এখানে এসপি আর হচ্ছে তোমার পিএম, এটা কিন্তু এই দূরত্ব সময় নেই, এটা যে কথা, এটা জেড কিউ লিখতে পারো তুমি, সমস্যা নেই, ইকুয়াল টু জেড কিউ লিখতে পারো। সো তাহলে আমি লিখতে পারি এসপি ইকুয়াল টু আমার দেওয়া আছে 6, এটা আমি জানি এসপি ইকুয়াল টু 6 দেওয়া আছে। আবার এসপি ইকুয়াল টু কিন্তু এক্স প্লাস 6, আচ্ছা এটা ভেবে লিখো যে এসপি ইকুয়াল টু আমি জানি এখানে এক্স প্লাস এ, মানে এখানে আমি এটাই বের করছি, দেখো এটাকে এক্স প্লাস এ ছিল, তাহলে আমি এসপির জায়গায় আবার জানি 6 দেওয়া আছে, তাহলে 6 ইকুয়াল টু এক্স প্লাস এ, তাহলে এখান থেকে এর মানটা এক্সের মানটা বের করলো, এর মান কিন্তু আমার 2 ছিল, হ্যাঁ, তাহলে এটা এক্স প্লাস 2 লিখে দিই, তাহলে এক্স ইকুয়াল টু হবে কত 4, এক্সের মান কিন্তু 4 চলে আসছে, দেখো আমার এটা কিন্তু অলরেডি 4 চলে আসছে।
সো এবার হচ্ছে আমার ওয়াইয়ের মানটা লাগবে। এখন যদি ওয়াইয়ের মানটা বের করতে চাই তাহলে দেখো আমি কি করি, দেখো আমার এই এক্স বিন্দুটা কিন্তু এক্স ওয়াই বিন্দুটা কিন্তু অবশ্যই আমার পরাবৃত্তির উপর অবস্থিত। তাহলে আমি এক্সের স্থানের মধ্যে পরাবৃত্তিটা এখানে বসাই দিই, তাহলে কিন্তু আমি এই ওয়াইয়ের মানটা পেয়ে যাবো আর কি। তাহলে আমি এটা একটু বসাই দিই কষ্ট করে। তাহলে আমি 1 নং হতে লিখতে পারি এরকম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমার কী ছিল দেখো এখানে হচ্ছে 8x, তাহলে 8 × 4 তাহলে তো হয়েই গেল। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তো 32, তাহলে ওয়াই স্কোয়ার আছে, তাহলে বা ওয়াই ইকুয়াল টু হবে স্কোয়ারটা গেলো প্লাস মাইনাস নিয়ে আসলাম, প্লাস মাইনাস 4√2। দেখো দুইটা মান আসছে ওয়াইয়ের, দুইটা মান কেন আসলো, কারণ এই উপরের এই দূরত্বটা হচ্ছে এটা হবে হচ্ছে প্লাসের 4√2, এটা হবে প্লাসের 4√2, আর নিচেটা হবে এটা হচ্ছে প্লাসের 4√2, এটা হচ্ছে মাইনাসের 4√2, মানে এই টি কিউটা। এই জন্য আমি এখানে আরেকটা বিন্দু নিয়েছিলাম। তুমি যদি আগে এইভাবে সমীকরণটা বের করে নিতা দেয়ানো বুঝতে পারতো যে হ্যাঁ এখানে আমার নিচে একটা বিন্দু আসতো, বাট আমি লজিক্যালি এটা নিয়েছি এখানে আগে থেকে, বুঝতে পারছো? তাহলে কিন্তু আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। সো তুমি এরকম লিখে দিতে পারো, আমি এখানে একটা পাইছি হচ্ছে এখানে এক্সের বেলা পাইছি হচ্ছে তোমাদের 4,4√2 একটা পাইছি, আর এখানে পাইছি হচ্ছে তোমাদের 4, মাইনাসের 4√2। ঠিক আছে, এটা ছিল মাইনাস, এটা প্লাস, বুঝতে পারছো? সো আমরা এটার সাথে পরিচিত কারণ আমরা এখানে আগে এই ত্রিভুজ নিয়ে কাজ করছি। সো এগুলা নতুন কিছু না, এগুলো আমরা আগে থেকে জানি। তাহলে তুমি বলতে পারো যে আমার পি বিন্দুর স্থানাঙ্কটা কী হলো। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক যদি একসাথে লেখা তাহলে 4, প্লাস মাইনাস 4√2, এটাই অ্যান্সার। সামনে 6 অঙ্ক কিন্তু কঠিন কিছু না, এটা একদম আমাদের টাইপ 1-এর পরাবৃত্ত। টাইপ 1-এর আমরা এ টু জেড সব কিছু যেহেতু দেখছি, সো আমরা মোটামুটি 6 অঙ্কগুলো পারবো। সো এই টাইপের অঙ্ক কিন্তু শুধু তোমাদের এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম এরকম হবে না। যদি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হতো তাহলে কী হতো? আমরা জানি যে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হলে এসপি দূরত্বটা হয় হচ্ছে এক্স প্লাসে, আর যদি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হতো তাহলে এসপি দূরত্বটা হতো ওয়াই প্লাসে। হ্যাঁ, এটা মনে রাখবা, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হলে ওয়াই প্লাসে। সো আমাদের বইতে মেনলি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম দিয়ে দিয়েছে, এই জন্য এটা মুখস্থ রাখলে হয়, মানে এক্স প্লাস এ ইকুয়াল টু তোমাদের এই 6 বা যে দূরত্বটা দেওয়া থাকবে। হ্যাঁ, সো এটা একটা ব্যাপার। তাহলে এটা গেলে এরপরে তোমরা বাকি অঙ্ক দেখতে পারো, সয়ের বাকিগুলো পারবা সেমভাবে। সো চলো আমরা সয়ের অঙ্কগুলো করবো, বাট আরেকটা অঙ্ক আছে মানে উল্টা টাইপের, এই 12 নাম্বার দেখো, এটা একটু করে নিয়ে। যেমন ওয়াই স্কোয়ার টু 9x পরাবৃত্তের উপরিস্থ পি বিন্দুর কোটি দেওয়া আছে 12, ওই বিন্দুর উপকেন্দ্রের দূরত্ব নির্ণয় করো। দেখো এটা কিন্তু সম্পূর্ণ 6-এর উল্টার অঙ্ক, কারণ ওইখানে আমার উপকেন্দ্রের দূরত্ব দেওয়া ছিল, বলছে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে, কিন্তু এখানে আমার কি একটা বিন্দুর কোটি দেওয়া আছে, বলছে যে ওই তোমাকে উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করতে। হ্যাঁ, উল্টা টাইপের অঙ্ক আর কি, বুঝতে পারছো? সো যদি এরকম হয় তাহলে আমি এটা এই জন্য একটু আগে করে নিতেছি। যেমন 12 নম্বর তোমাকে এরকম দেওয়া আছে যে সমীকরণ দিয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x, সেম অঙ্ক একদম, এটা আমার 1 নং সমীকরণ। সো আমি যদি এটাকে একটু সাজাই তাহলে তুমি এরকম লিখতে পারবা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 লিখবো, 4 × 9/4 এরকম ইন্টু এক্স। তাহলে আমি এর মানে এখান থেকে কিন্তু পেয়ে গেছি। সুতরাং এ ইকুয়াল টু আমার 9/4, এটা পেয়ে গেছে 9/4, বুঝতে পারছো? সো এখন আমার কথা হচ্ছে পি বিন্দুর এখানে তোমার কোটি দেওয়া থাকবে আর কি। হ্যাঁ, সো পি বিন্দু কোটি দেওয়া হলে তোমার ওই এসপি দূরত্বটা বের করতে পারবে, উল্টা অঙ্ক। হ্যাঁ, আগে এসপি দিছিল, এখন কি আমাকে মানে আগে এসপি দিছিল পি বের করতে বলছে, এখন আমাকে পি এর একটা কোটি দেওয়া আছে, এসপি বের করতে বলছে। হ্যাঁ, সো চলো আমরা একটু ছবিটা দেখে নিই মোটামুটি একটু, যেমন এইরকম অঙ্ক সহজ, বাট আমি ছবিটা জাস্ট আঁকতেছি একটু বোঝার জন্য, আর তোমরা যাতে মাথায় থাকে এগুলো। যেমন এটা হচ্ছে আমাদের x প্রাইম, এটা y প্রাইম, এটা হচ্ছে আমাদের এই বিন্দু, যেটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দুতে। তো যেহেতু এটা পজিটিভ দিকে, আমি পজিটিভ দিকে দিয়ে দিই আগে। আচ্ছা যাই হোক, এর মান তোমার এখানে আসে, ধরো আমি এখানে নিই একটা, এটা আমার এস, সেমভাবে পিছনে একটা এস জেড নাও, এটা হচ্ছে আমার জেড। তাহলে এটা আমার হচ্ছে
দিকাক্ষ বা নিয়ামক রেখা, এটা হচ্ছে, আচ্ছা এটা পরে, আচ্ছা দিয়ে দিই, এটা হচ্ছে আমার উপকেন্দ্র লম্বটা যাবে দিক দিয়ে, যাই হোক এইরকম আর কি, বড় হয়ে গেছে বেশ। সো এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব এতটুকু, এতটা হচ্ছে এল, এটা এল প্রাইম, একটু বড় দিয়ে ফেলাইছি, এল এল প্রাইম হলো। সো এখন সব তো আঁকা হয়েছে না, এল এল প্রাইম, হ্যাঁ মোটামুটি এগুলো আঁকলে হবে, এটা আমার নিয়ামক রেখা, আমি এটা বুঝতে পারছি। সো এখন এই দূরত্বগুলো কিন্তু আমরা জানি, এটাও এ, এটাও ছিল এ, এটা 9/4, এটাও কিন্তু 9/4। এখন ও কী করছে, এখানে একটা পি বিন্দু নিচ্ছে, ধরো এখানে এটা হচ্ছে পি এক্স কমা ওয়াই, এই বিন্দুটা ছিল চলমান বিন্দু। সো এটা ছিল আমাদের ফোকাস দূরত্ব এসপি, আর এটা হচ্ছে আমার পিএমটা ছিল। সো আমি তো জানি এটা সমান, এটা এল, এই দূরত্বটা ছিল এক্স প্লাস এ, যদি মনে থাকে একটু আগেই করেছি। কারণ দেখো এতটুকু হচ্ছে আমার কত, এখানে যদি টান দিই তাহলে এতটুকু হবে এক্স, আর এটা যোগ করে দিলে এক্স প্লাসে, তাহলে আমার এটাও কিন্তু হবে এক্স প্লাসে, ওই অনুসারে। সো এই দূরত্ব কিন্তু আমার সমান, এটা আমি জানি। এখন তোমার পি বিন্দুর একটা কোটি দেওয়া আছে, পি বিন্দুর একটা কোটির মান দেওয়া আছে, যেটা কিনা 12 বলে দিছে। সো এক্সের মান নির্ণয় করতে বলছে আর কি। সো এখন কথা হচ্ছে ভাই, যেহেতু ও আমাকে অলরেডি এই 12 বলে দিছে, মানে পি বিন্দুর কোটিটা, তাহলে অলরেডি ও কিন্তু আমার এক্সের মান বলেছে। কারণ ওয়াইয়ের মান যদি 12 বলে দেয়, তাহলে আমি এখানে বসায় কিন্তু এক্সের মানটা বের করে ফেলতে পারবো, কারণ এটা কিন্তু পরাবৃত্তির উপরস্থ একটা বিন্দুই, বুঝতে পারছো? সো আমি শর্টকাটে চাইলে বের করে দিতে পারি, বা তোমরা একটু করতে পারো, মানে বড় করে। সো এটা 12 মানে কিন্তু এতটুকু আর কি, এই অংশটা 12, এটা ধরো কিউ, এই অংশটা 12। সো তোমরা এই বিন্দুটা বের করে ফেললে, তাহলে দেখো আমি কত ইজি। তাহলে তুমি 1 নঙে আমরা কী করবো, y ইকুয়াল টু 12 বসি, এক্সের মানটা বের করে ফেলো, 12 বসায় দেখো আমার, সুতরাং 12 স্কোয়ার ইকুয়াল টু হবে কত, 9x। দেখো মনে আসছে কিনা তোমাদের, এটা তাহলে এখান থেকে আমি 12 জানি 144, তাহলে এরকম করতে পারবে এক্স ইকুয়াল টু 12 স্কোয়ার / 9। সেটা যদি করি তাহলে এক্স ইকুয়াল টু আর হচ্ছে তোমাদের 16 আসে। সো এখন এটা যদি হয়, তাহলে আমার কী লাগবে দেখো, এসপি দূরত্বটা লাগবে, এই দূরত্বটা লাগবে আর কি, এটা লাগবে, বুঝতে পারছো? সো এটা যদি লাগে, মানে তোমাদের ফোকাস দূরত্বটা লাগবে। সো ফোকাস দূরত্ব লাগে, সো ফোকাস দূরত্ব আমি বের করতে পারবো। এখানে দেখো আমার এটা জানি, আমাদের এসপি ইকুয়াল টু এক্স প্লাসে, সুতরাং তুমি বলতে পারো যে, সুতরাং আমরা জানি এসপি ইকুয়াল টু এক্স প্লাসে, এক্সের মানও জানো আর এর মানও তো জানো, তাহলে এক্সের মান পাচ্ছি 16 প্লাস এর মান পাচ্ছি 9/4, মেবি 9/4। তাহলে এটা করলে আসলে হচ্ছে 4, তাহলে কত আসে এখানে, 56 মেবি, প্লাস 9, নো, প্লাস 9, 73, তাহলে 73/4, এটাই আসছে এসপি। তার মানে আমার কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, সো এটাকে যদি তুমি একটু ভাঙবো, তাহলে তুমি মতো 18/4 একক, এটাই অ্যান্সার, বুঝতে পারছো? সো এটাই ছিল আমাদের এই দূরত্বটা, আর এই বিন্দুটা আমি পেয়ে গেছি, এটা হচ্ছে 16, এটা হচ্ছে কি হচ্ছে 16,12। সো এই হচ্ছে ব্যাপার এটা। হ্যাঁ, সো এটা যদি হয়, আর তুমি দূরত্বগুলো এইভাবে মেপে করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন এই দূরত্বটা কিন্তু আমার এক্স দূরত্ব ছিল, আর এটা ছিল আমার এ,
তাহলে পুরো দুটো হচ্ছে এক্স প্লাস এ। তো এই দূরত্ব নিয়ে কিন্তু ভুল করে না, তখন না বুঝলে দূরত্বগুলো একদম এগিয়ে এগিয়ে করবো। তার মানে আমার বিন্দুটা মানে দুইটা উল্টা অঙ্ক আর কি। হ্যাঁ, সো চলো আবার আমরা কী করি, একটু 6 ব্যাক করি। বারো যদি হয় তাহলে 6 নম্বরটা আরও করে দেখো। 6 কয়েকটা যেমন 6-2 দেখতে পারো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পরবর্তী উপস্থিত কোনো বিন্দুর উপকেন্দ্র দূরত্ব 6 হলে ওই বিন্দুর স্থান নির্ণয় করে সেম অঙ্ক আছে। সো সেম অঙ্ক হলে এটা ছবি টবি আঁকার দরকার নেই, তুমি জাস্ট করে ফেলো। 6-2 আমাকে দেওয়া আছে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x। এইটা সো এটাকে একটু ভেঙে রাখলে এরকম রাখা যায়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 × 4x। তাহলে এখানে সুতরাং এ ইকুয়াল টু আসছে 4। সো এখানে দেখো এক্স এর পাওয়ার 1, তার মানে এটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতি সময়, এতে কোনো সন্দেহ নাই। সো তুমি এখানে বলতে পারো তাহলে এখানে এসপি ইকুয়াল টু, আমি অঙ্কটা করেছি জাস্ট মুখস্থ যেন থাকে তোমাদের এক্স প্লাস, এই জিনিসটা জাস্ট মুখস্থ রাখতে লাগবে এখানে। তাহলে এসপি আমাকে ও বলে দিচ্ছে হচ্ছে কত 6 একক, আর 6 ইকুয়াল টু তোমাদের এক্স প্লাস এক্স প্লাস এ মানে হচ্ছে 4 এরকম। তাহলে এক্স ইকুয়াল টু আমার আসছে 2। সো এক্স 2 থাকলে এখানে বসা যায় 1 নং সমীকরণে। 1 নং সমীকরণে যদি বসাও তাহলে কত আসে দেখো, 16 ইকুয়াল টু ওয়াই 2 হলো 32, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 32 বা ওয়াই ইকুয়াল টু 4√2 প্লাস মাইনাস 4√2 এরকম আসে। তার মানে দুইটা বিন্দু আসবে, একটা উপরে একটা নিচে, মানে একদম সেম টু সেম আগের অঙ্ক। প্লাস মাইনাস 4√2, একটা প্লাসের 4√2, একটা মাইনাসের 4√2, এইটা। সো এটা গেল 6-2। সো 6-এর বাকিগুলো তোমরা পারবা। এরপরে চলো আমরা একটু আগে, যেমন তোমরা 9 নম্বর দেখতে, 9 নম্বর একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। সো 9 নম্বরের ক্ষেত্রে এগুলো হচ্ছে তোমাদের এক্স স্কোয়ার আছে, bx প্লাস সি, এগুলো হচ্ছে যে তোমাদের টাইপ 2 পরবর্তী শিখেছিলাম ওই টাইপের। হ্যাঁ, সো যদি এটা হয় তাহলে দেখো আমাদের একটু পড়ার চেষ্টা করে। বলছে যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, প্যারাবলটির শীর্ষ হচ্ছে তোমাদের -2,3, শীর্ষ তো দেওয়াই আছে, বিন্দু অবস্থিত এবং তা এত বিন্দু দিয়ে অতিক্রম করে। আচ্ছা, তাহলে এবিসির মান নির্ণয় করো। তো তুমি এই সমীকরণ দেখার দরকার নাই। হ্যাঁ, সমীকরণ দেখার দরকার নাই, তুমি জাস্ট যে ডেটাগুলো দেওয়া আছে এটা দিয়ে সমীকরণটা বের করো, সমীকরণ বের করে দেন এটার সাথে কম্পেয়ার করলে বের হয়ে যাবে এবিসি। তাহলে আমরা একটা দেখি। তোমাকে একটা সমীকরণ দিচ্ছে এরকম, ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস, এটা কিন্তু আমাদের ওই যে আমরা যে জেনারেল সমীকরণটা বানাইছিলাম টাইপ 2 এর, সেই টাইপের। টাইপ 2 এর কিন্তু আমরা তিন রকম সমীকরণ দেখছিলাম, এটা হচ্ছে 3 নম্বরটা। সো এটা এখানে যেহেতু ওয়াই পাওয়ার 1, তাহলে অবশ্যই কি আমার পরবর্তী অক্ষটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তাহলে এখানে শীর্ষ দিচ্ছে আমাকে এ হচ্ছে আমাদের -2,3, বুঝতে পারছো? সো এটা দেওয়া আছে। এখন অক্ষরেখা যদি আমার ওয়াই অক্ষের সমান্তরাল হয় আর শিশুবিন্দু আমাকে এটা দেওয়া আছে, সো আমি পরবর্তী সমীকরণ কিন্তু এখন বের করতে পারবো। এখন আমি তাহলে আমি বলতে পারি যে মানে টাইপ 2 অনুসারে তুমি বলতে পারো যে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হলে পরাবৃত্তের সমীকরণ হয়। তোমাদের যদি একটু আইডিয়া থাকে, এটা ছিল যদি এটা শীর্ষ, তাহলে এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ছিল 4, এটা এ প্রাইম দিই। হ্যাঁ, যেহেতু এখানে এ আছে অলরেডি, আছে তোমাদের ওয়াই মাইনাস কে, তাহলে ওয়াই মাইনাস 3, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ, বুঝতে পারছো? সো এখানে তোমার এ প্রাইমের মানটা জাস্ট লাগে, তাহলে কিন্তু আমার হয়ে যায়। সো এখন ও এ প্রাইমের মান বের করার জন্য একটা কন্ডিশন তোমাকে দিয়ে দিছে। সো
সো কন্ডিশনটা কী দিছে, বলছে যে এই পরাবৃত্তটি দেখো, বলছে যে শীর্ষে এবং তা এত বিন্দু দিয়ে যায় অতিক্রম করে। তাহলে পরাবৃত্তিটা এত বিন্দু দিয়ে যদি যায় তাহলে অবশ্যই ওই বিন্দু দিয়ে এটা সিদ্ধ হবে। তাহলে তুমি বলতে পারো যে 2 নং পরাবৃত্তটি হচ্ছে তোমার 0,5 বিন্দুগামী। তাহলে অবশ্যই এটাতে সিদ্ধ হবে, সিদ্ধ করে দেয়। তাহলে সুতরাং এক্সের জায়গায় 0 বসে, তাহলে 0 + 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a প্রাইম, এখানে হচ্ছে y - 3, মানে হচ্ছে কত 5 - 3, 5 - 3। তাহলে এখানে আমি বসে 4 ইকুয়াল টু 4a প্রাইম, এখানে ইন্টু 2 থাকতেছে। তাহলে দেখো এই 4 4 কাটা গেলে a প্রাইম ইকুয়াল টু হাফ আসে, a প্রাইম ইকুয়াল টু হাফ। এই প্রাইম মান বের হয়ে গেলে কিন্তু আমার 2 নং সমীকরণ বের হয়ে গেল। তাহলে আমি 2 নং সমীকরণটা লিখি, 2 নং সমীকরণের মানটা বসাই দিলে এরকম আসে, x + 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু হাফ ইন্টু y - 3 এরকম। তাহলে যেহেতু এটার সাথে এটা কম্পেয়ার করা লাগবে, এই জন্য আমি এটার মতো সাজাবো আর কি, হ্যাঁ। তাহলে এবিসির মান তুমি বের করতে পারবো। তাহলে কি x² + 4x + 4 এরকম আসে। তাহলে এখানে আসে তোমার যদি 2 থাকে তাহলে 2y - 6 এমন আসে, দেখো। সো এরপরে যদি এটা হয় তাহলে পরের লাইনটা তো এরকম, যেমন মানে যদি এটা সাধারণত তাহলে ওয়াইটা লাগবে, হ্যাঁ। তাহলে ওয়াইটা রেখে এটা এবার নিয়ে যাও, তাহলে এটা লিখতে পারি 2y বা 2y ইকুয়াল টু তোমার x² + 4x + 10, জাস্ট 6টাকে ওই পাশে নিয়ে গেছি। সো এবার তুমি কী করো, 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে y ইকুয়াল টু আসবে হাফ x² + 2x + 5, এটা হচ্ছে 3 নং সমীকরণ। সো এবার তুমি এটা পাইলা, এটার সাথে তুলনা করলে হয়, তাহলে 1 আর 3 তুলনা করে দাও, তাহলে এবিসি মান। সুতরাং তুমি বলতে পারো যে 1 ও 3 নং তুলনা করলে তোমার a মান আসবে কত, দেখো a আসলে হচ্ছে তোমার x² শক, এখানে আছে x² শক হাফ, তাহলে a ইকুয়াল টু আসবে হাফ, হাফ আসবে। আর b ইকুয়াল টু, দেখো এখানে ছিল হচ্ছে তোমাদের b, এখানে ছিল হচ্ছে এটা হচ্ছে কত 2, তাহলে b ইকুয়াল টু 2, এবং c দেখো c কত, c হচ্ছে এটা c, এখানে c হচ্ছে 5, এটা অ্যান্সার, একদম ইজি অঙ্ক। সো এটা ছিল তোমাদের 9 এক। সো 9 কিন্তু আমার সহজ অঙ্ক, হ্যাঁ। তার মানে এগুলো আমরা মোটামুটি বুঝতে পারতেছি, এগুলো সবই মোটামুটি ইজি। সো এখন আমরা এখানে 1 2 3 করছিলাম, দেন এখানে তোমাদের 5 6 করছি, আর এই পাশে একটা করছি। এখন 4 নাম্বারটা সি করছিলাম, কারণ 4 নাম্বার তোমার টাইপ 3 পরবর্তী ছিল আর কি, বুঝতে পারছো। সো 4 নাম্বার তো টাইপ 3 পরবর্তী, মানে এখানে আমাদের টাইপ 3 ক্ষেত্রে আমরা তো দেখছিলাম এখানে অক্ষরেখাটা x অক্ষ সমান্তরাল হয় না, বা x অক্ষ y অক্ষ হয় না। সো এখানে অক্ষরেখাটা তির্যক হয়, অক্ষরেখা তির্যক হলে নিয়ামক রেখাও তির্যক হবে, বা তোমাদের এখানে স্পর্শকটা তির্যক হবে, হ্যাঁ, বা উপকেন্দ্র লম্ব তির্যক হবে, ওইরকম। সো এরকম যদি তির্যক হয় মানে এখানে x অক্ষ y অক্ষ নাই, বুঝতে পারছো, x অক্ষ y অক্ষ ছাড়া আমরা আঁকবো, বুঝতে পারছো। সো যখন টাইপ 3 পরাবৃত্ত হয় বা যখন তির্যক হয় অক্ষরেখা, তখন আমাদের সংজ্ঞাতে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। তোমাদের ওই যে জেনারেল সংজ্ঞা পড়েছিলাম পরাবৃত্তের বা কনেক্সের, ওই সংজ্ঞা ফিরে যেতে হবে, বুঝতে পারছো। সো এটা হচ্ছে ব্যাপার। চলো আমরা একটু দেখি, আমরা সেই ক্ষেত্রে তির্যক হলে আমরা চিত্রটা আর কি রিয়েল চিত্র আঁকি না, জাস্ট x অক্ষ y অক্ষকে স্কিপ করে, মানে বিষয়টা এরকম। যেমন 4-এর ক্ষেত্রে তোমাদের যদি টাইপ 3 বিষয়গুলো মনে থাকে, টাইপ 3 পরাবৃত্ত, এটা আরও ইজি, বুঝতে পারছো। কারণ টাইপ 2 টাইপ 1 আমাদের অনেক কিছু মুখস্থ রাখতে পারে, এখানে মুখস্থ রাখতে হয় না, হ্যাঁ। তুমি এখানে নিজের মতো করে করতে পারবে। স্কেলটা করে রাখলাম, কই গেল স্কেলটা, তো পাইছি। সো এটা ছিল আমাদের x অক্ষ y অক্ষ।
এক্স স্কোয়ার, আমি জাস্ট একটু মনে করে দিতেছি। প্রাইম এটা ছিল আমাদের মূল বিন্দু। সো এখানে তোমাদের আমরা বলছিলাম যে অক্ষটা হবে তির্যক, মানে ধরো এইরকম আর কি, যে কোনোভাবে হোক না কেন তির্যক হবে। এটা ধরো আমার পরবর্তী অক্ষরেখাটা, মানে এরকম অক্ষরেখা এরকম হলে দেখো নিয়ামক রেখাটাও কিন্তু তির্যক, এটা নিয়ামক রেখা, কারণ আর তো পরস্পরে এরকম ছিল আমাদের টাইপ 3 পরাবৃত্ত। সো সেজন্য আর কি আমাদের কি করতে হয়, এই সূত্রগুলো আমরা আগের যা শিখছি এগুলো অ্যাপ্লাই করতে পারি না, আমাদের একদম মেইন সংজ্ঞাতে ফিরে দিতে বা জেনারেল সংজ্ঞাতে ফিরে দিতে হয়। সো একটা রাফ ছবি তোমরা যদি একটু মনে করো, চেষ্টা করো একটা রাফ ছবি আঁকি, দেখে আমি আচ্ছা যেটাই হোক, যেমন ধরো এখানে আমাদের তখন এক্স অক্ষ আঁকার কোনো দরকার নেই। যেমন ধরো এটা যদি হয় আমার পরাবৃত্তের অক্ষ হলে এটা হচ্ছে ধরো আমার নিয়ামক রেখাটা এখানে, কারণ আমি তো জানি যে অক্ষরেখা আর নিয়ামক রেখা পরস্পর কী হয়, লম্ব হয়। সো এটা হচ্ছে আমার ধরো এই বিন্দু, এটা আমার জেড বিন্দু। সো এটা জেড বিন্দু, এটা আমার এ বিন্দু। সো দেখো মানে এভাবে পরবর্তীটা গেছে, এটা কিন্তু তির্যক। হ্যাঁ, আমি জাস্ট রাফ ছবি দেখাইছি এরকম তির্যক আর কি। সো যদি এরকম দেখাই, আমি জাস্ট রাফ ছবিটা দেখানোর জন্য একটু দেখাচ্ছি এখানে। এটা ধরো আমার এস বিন্দুটা, আলফা কমা বিটা, মানে উপকেন্দ্রটা। সো এটা ছিল, আমরা এখানে বলছিলাম যে পি বিন্দু একটা নিয়েছিলাম, এটা ছিল পি এক্স কমা ওয়াই, মানে একদম তোমাদের জেনারেল সংখ্যা আমাদের ফিরে যেতে হবে। তো সেটা একটু মনে পড়ছে। সো আমরা বলছিলাম এই যে এসপি দূরত্বটা, মানে পি বিন্দুটা এমন হতে হবে যাতে এসপি আর এখানে যে পি এম দূরত্বটা এটা সবসময় কী হয়, সমান থাকে। এটা পি এম। সো এটা আর এটা যাতে সবসময় কী হয়, সমান হয়। সমান হলে এরকম হয়, সমান হলে আমার পি বিন্দুর যে সঞ্চার পথ আছে এটাকে আমরা বলি হচ্ছে পরাবৃত্ত। সো এটা হচ্ছে আমাদের টাইপ 3 পরাবৃত্ত। হ্যাঁ, সো এটার জন্য আমাদের জেনারেল সংখ্যাটা কী ছিল, যে আমাদের ধরো নিয়ামক রেখার সমীকরণ এরকম দেওয়া আছে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, এরকম ছিল নিয়ামক রেখা। আর উপকেন্দ্র ছিল এটা, তাহলে এরকম আমরা বলি শর্ত মতে, এখানে লিখে দিই শর্ত মতে এস পি ইকুয়াল টু পি এম। সো আমি দেখো দুইটা দূরত্ব কিন্তু বের করতে পারি। এখানে ই আর লাগে না, এর মান তো 1। সো এসপিটা তুমি এভাবে বের করতে পারো, বড় করে দিলেও হয় বড়। আচ্ছা আগে একটু করে দেখো, এসপিটা কিন্তু দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব আমরা বের করতে পারি, মানে এইরকম এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এটা ছিল। আর এটা ছিল হচ্ছে তোমাদের ওই যে একটা বিন্দু হতে একটা সরল রেখার যে লম্ব দূরত্ব, সেটা ছিল এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন মডুলাস ছিল, নিচে ছিল রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। সো ওরা এটাকে কী করে বড় করে দেয়, দেন রুট আর মডুলাস দুইটাই চলে যায়। তাহলে এটাই হচ্ছে তোমার আসল সূত্র, মানে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস আলফা, সরি এটা আলফা, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন হোল স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের জেনারেল সূত্র বা সংজ্ঞা, যেটাই বলি এটাই টাইপ 3 সূত্র, বুঝতে পারছো? সো দেখো এখানে আমার যদি তুমি টাইপ 3 পরাবৃত্ত দেয় বা সমীকরণ বের করতে বলে, তাহলে তোমাকে কি লাগে, শুধু উপকেন্দ্রটা লাগে আর হচ্ছে নিয়ামক রেখাটা লাগে। উপকেন্দ্র আর নিয়ামক রেখা যদি জানো তাহলে তুমি এই পরাবৃত্ত সমীকরণ বের করতে পারবে। হ্যাঁ, সো ওরা অঙ্ক আসলে কঠিন বানায় কখন, যখন ধরো একটা সময় উপকেন্দ্র দেয়, আবার কি করে নিয়ামক রেখাটা দেয় না, বা নিয়ামক রেখা দিলে উপকেন্দ্র দেয় না, মানে একটা দিলে আরেকটা দেয় না। হ্যাঁ, সো না দিয়ে অন্য কিছু দেয়, তখন আমার কী করে দুইটার মধ্যে যেটা মিসিং থাকবে সেটা আমাকে কী করতে হয়, সবার আগে বের করতে হয়। সো এটা ছিল আমাদের একটা আইডিয়া। আর এখানে কিন্তু এক্স ওয়াই টার্ম আসবে, অক্ষরেখা এরকম একটা কথা লিখতে পারো যে অক্ষরেখা তির্যক হলে, টাইপ 3 ক্ষেত্রে তির্যক হলে এক্স ওয়াই টার্ম আসবে।
সো এক্স ওয়াই টার্ম দিয়ে আমরা হোল স্কোয়ার বানাবো, ওটা দেখাবো না অঙ্ক করার সময়। সো এটা হচ্ছে আমার একটা জেনারেল আইডিয়া ছিল। সো এবার চলো আমরা অঙ্কে ফিরি, 4 থেকে কয়েকটা করি। চলো 4-এর 1 করি, কী বলছে দেখি। বলছে যে এর পরবর্তী সমীকরণ নির্ণয় করে যার উপকেন্দ্র -8 -2 এবং নিয়ামক রেখার সমীকরণ এটা। দেখো এখানে নিয়ামক রেখা কি আমার এক্স অক্ষ না ওয়াই অক্ষ না, বা তুমি বলতে পারো যে এক্স অক্ষের সমান্তরাল না ওয়াই অক্ষের সমান্তরাল না। এক্স অক্ষ ওয়াই অক্ষ তো হবে না, বাট এক্স অক্ষের সমান্তরাল না ওয়াই অক্ষের সমান্তরাল না, এটা আলাদা একটা সমীকরণ দেওয়া আছে। সো এই জন্য এটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে টাইপ 3। যদি হয় তাহলে আমি এরকম করতে পারি, মানে 4-এর 1, 4-এর 1 তোমাকে জাস্ট এটা হচ্ছে সবচেয়ে সহজ, কারণ এখানে তোমাকে উপকেন্দ্র আর নিয়ামক রেখা দুটোই দেওয়া আছে। উপকেন্দ্র দিচ্ছে এইটা, উপকেন্দ্র দিচ্ছে এস হচ্ছে -8, -2, আর নিয়ামক রেখা সমীকরণ দিচ্ছে তোমাদের 2x -y -9 = 0। সো দুইটা জিনিস দিয়েছে, তাহলে তুমি পরবর্তী সমীকরণ জানো। সুতরাং পরবর্তী সমীকরণ তুমি আগে ওই সূত্র অনুসারে বসাই দিতে পারো। সো যেমন এখানে আমি এরকম বসতে পারি, আলফা তাহলে x + 8 হোল স্কোয়ার প্লাস y + 2 হোল স্কোয়ার, হোল স্কোয়ার ইকুয়াল টু, সেমভাবে তুমি কী করবো, এটা হচ্ছে 2x - y - 9 হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2 স্কোয়ার প্লাসের মাইনাসের 1 স্কোয়ার, এরকম। সো ক্যালকুলেশনটা একটু বড় হবে আর কি। সো এখানে দেখো 2, 1, 4 আর 1 5 হয়, তাহলে 5টা এই পাশে নিয়ে আসতে পারবে তুমি। সো এটা যদি হয় তাহলে আমি একটু গুণ আকারে রাখবো। এটা আর কি তোমাদের টাইপ 3 অঙ্ক আর কি সিম্পলিফাই করতে হয়, বুঝতে পারছো। আর লাস্ট টাইম থেকে একটা ডিসিশন বা কিছু একটা ডিসাইড করতে হয়, এই জন্য আমরা সিম্পলিফাই করবো। আর সিম্পলিফাই করে আমরা কী করবো, একটা এক্স ওয়াই টার্ম নিয়ে আসবো, ওটা দিয়ে একটা হোল স্কোয়ার যাবে, আমি তোমাদের দেখাইতেছি। সো এটা আমি ভাবে লিখলাম, এটাকে আমি হোল স্কোয়ার বানাই, তাহলে এটা x² + 16x + 64 এরকম আসে। আর এটা হচ্ছে y² + 4x + 4 এরকম আসে। আর এটাকে তুমি ওই যে a + b + c এটা হোল স্কোয়ার দিয়ে করতে পারো, তাহলে এখানে আসবে কি 4x² + y² + 81 এরকম আসে, -4xy, দেন হচ্ছে প্লাস হচ্ছে 18y, দেন হচ্ছে -36x এরকম আসে। সো এখন তুমি এটা দিয়ে গুণ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 5x², এটা করলে হচ্ছে 80, তাহলে প্লাসের 80x, তারপর সেখানে আসবে 64 5 গুণ করলাম, মেবি 320-এর মতো আসে। হ্যাঁ, তাহলে 320 + 5y², এটা হচ্ছে +20y + 20, এটাই গেল। সেমভাবে এখানে এটা করতে হবে 4x² + y², দেন মাইনাসের 4xy এটা রাখলাম, তারপর -36x লিখলাম, প্লাস 80y প্লাসের 81। সো এটা হলে আমি এবার কি করব, দেখো এখান থেকে x² একসাথে, x² একসাথে রাখো, আর হচ্ছে তোমার মানে x² y² একসাথে আনো, তার সাথে xy আনো, তাহলে আমার এখানে অলরেডি 5x² আছে, এখানে দেখো 4x² আছে, তার মানে কি একটা থাকে। সো এটা যদি কাটা দিই, এখান থেকে একটা, তাহলে এটা শুধু x² থাকে। দেন আমি আনবো y²। সো এখানে হচ্ছে 4টা, আর এখানে আছে কটা, একটা, তাহলে থাকবে হচ্ছে এখানে আছে 5টা, তাহলে 4টা থাকবে, প্লাসের 4y²। সো এটা গেল, সরি এটা। দেন আমি xyটা নিয়ে আসি, প্লাসের 4xy। এই তিনটা জিনিস দিয়ে একটা জিনিস আমি বানাবো, এটা পরে দেখতেছি। প্লাস হচ্ছে x হচ্ছে কটা 80, এখানে 80 এবং 36টা, তাহলে যদি যোগ করি 116, তাহলে 116x। হ্যাঁ, তাহলে এটা গেলে এবার ওয়াইটা দেখো, ওয়াইয়ের ক্ষেত্রে দেখো এখানে 20টা আছে 18টা, তাহলে গেলে থাকে তোমাদের 2টা, তাহলে প্লাসের 2y।
এরপরে এই ধ্রুবকগুলো যোগ করে এখানে আছে 20 30 মানে 340 81 340 আর 81 হচ্ছে তোমাদের আরও তো আছে মনে হয় 81 এখানে 340 প্লাস 81 তার মানে আছে তোমাদের 259 মতো আসে। এটা তো বিয়োগ হবে তাই না, 81 থেকে আমি বিয়োগ করে দেবো, তাহলে 259 মতো আসে। কত ছিল বুঝতে পারছো, এটা যোগ না বিয়োগ। সো এইটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখো মোটামুটি একটু সুন্দর হয়ে গেছে আর কি আগের থেকে, বুঝতে পারছো। সো আমরা কী করছি, জাস্ট এটাকে সিম্পলিফাই করে একটা এক্স ওয়াই টার্ম আনছি, সাথে এই দুইটা রাখছি, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রাখছি। সো মানে টাইপ 3 পড়াতে সবসময় তোমাকে এই এক্স ওয়াই টার্মটা কিন্তু আসবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো মানে যদি অক্ষরেখা তোমাদের তির্যক হলে এক্স ওয়াই টার্ম আসবে, এক্স ওয়াই টার্ম আসলে শর্ত হলে তোমাকে কী করতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে এক্স ওয়াই টার্মটা আসছে, হ্যাঁ একটা শর্ত আছে, শর্ত যখন আমার এক্স ওয়াই টার্মটা আসবে তখন এই এক্স ওয়াই টার্ম দিয়ে অবশ্যই তোমাকে কী করবে, হোল স্কোয়ার বানাতে হবে, বা এক্স ওয়াই টার্ম দিয়ে অবশ্যই এখানে কি একটা হোল স্কোয়ার যাইতে হবে, বুঝতে পারছো। যদি হোল স্কোয়ার না হয় তাহলে বুঝতে পারবে তুমি ক্যালকুলেশনের কথা ভুল করছো। মানে এই যে অংশটা আছে, এই এক্স ওয়াই টার্ম আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই টার্ম দিয়ে একটা হোল স্কোয়ার এখানে বা পূর্ণবর্গ একটা বানাতে হবে। যদি বানাতে পারো তাহলে বুঝতে পারবা যে হ্যাঁ তোমার ক্যালকুলেশন ঠিক আছে, মানে তোমার সমীকরণ ঠিক আছে, বুঝতে পারো। যদি না হয় তাহলে বুঝবে ভুল করছো, কারণ এটা যদি এক্স ওয়াই যদি এটা পূর্ণবর্গ হয় বা স্কোয়ার হয় তাহলে বুঝতে পারবা যে হ্যাঁ এটা পরবর্তী সমীকরণ, না হলে এটা উপবর্তী বা অধিবর্তী হয়ে যাবে টাইপ 3 টাইপ, বুঝতে পারছো। আর এক্স ওয়াই টার্ম কেন আসবে, কারণ এটা অক্ষরেখা হচ্ছে তির্যক, বা এটা হচ্ছে টাইপ 3। হ্যাঁ, সো চলো আমরা এটাকে একটু করে লিখলে তাহলে কী আসে দেখো, এখানে আছে 4xy আছে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে এটাকে আমি লিখতে পারি এরকম যে দেখো এক্স প্লাস 2y হোল স্কোয়ার, দেখো এই যে পূর্ণবর্গ গেছে আর কি এই তিনটা টার্ম দিয়ে, এটাকে বাংলা এটাই অসুবিধা। প্লাস হচ্ছে তোমাদের 116x প্লাসের 2y প্লাসের 250 না 0 এটা। সো এটা হচ্ছে তোমাদের মানে একটা উপায় হচ্ছে এটা পরবর্তী সমীকরণ হবে নাকি হবে না, বা এটা কি পরবর্তী সমীকরণ কি না, এটার একটা ওয়ে হচ্ছে তুমি দেখবা এই তিনটা এক্স ওয়াই দিয়ে আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে আমার কি পূর্ণবর্গ হচ্ছে কিনা। আর আরেকটা জিনিস আমরা পড়ছিলাম সেগুলো ছিল এরকম যে যদি মনে থাকে আরেকটা ওয়ে চেক করার জন্য, সেটা হচ্ছে এ বি মাইনাস এ সি স্কোয়ার, এটার মানটা কত আসবে, 0 আসবে। 0 আসলে পরাবৃত্ত মানে জেনারেল সমীকরণ থেকে আমার এটা আসবে, এ বি মাইনাস এক্স স্কোয়ারগুলো 0 আসবে। সো দেখো এটাও দেখতে পারো, যেমন এ বি কত, এটা এক্স স্কোয়ার তার হচ্ছে, সুতরাং 1 × 4, কারণ এটা 1, এটা হচ্ছে তোমাদের 4, আর এক্স স্কোয়ার ছিল হচ্ছে তোমাদের 2xy সহগ। সো 2xy সহগ হলে এটা আসবে তোমাদের কত, 2 স্কোয়ার, তাহলে কত আসে, এখন 2x সহগ কত, 2 আসবে, তাহলে 2, তাহলে এখানে দেখো কত আসছে 4 - 4, তাহলে 0, তার মানে অবশ্যই কিন্তু এটা আমার একটা পরাবৃত্ত, এটাই অ্যান্সার, বুঝতে পারছো। এই দুইটা ওয়ে হচ্ছে আমার চেক করার জন্য। সো এগুলো আসলে সবসময় একটু মানে চেক করে দেখবা, হ্যাঁ, কারণ স্যার মাঝে মধ্যে এখানে একটা কে দিয়ে দেয়, কে দিয়ে বলবো যে কে মান কত হলে এটা একটা পরাবৃত্ত সমীকরণ হবে। সো তখন তুমি এরকম এ বি মাইনাস এস স্কোয়ার দিয়েও করতে পারো। হ্যাঁ, তবে এই স্কোয়ারটা বা এসটা অবশ্যই কিন্তু আমার এক্স ওয়াই সহগ না 2xy সহগ, এটাও কিন্তু মনে রাখবা। সো এটা আমার একটা অঙ্ক গেল। সো এরপরে তুমি বাকি আর দু একটা দেখো। এটা একটু ক্যালকুলেশনটা একটু বড়, বাট অঙ্ক সবচেয়ে সহজ আর কি। যেমন চারদিকে দেখতে পারো যে 1 উপকেন্দ্র দেওয়া আছে এবং 3x + 4y = 1 নিয়ামক রেখা। দেখো এটা দিয়েছে নিয়ামক রেখা, এটা এক্স অক্ষ বা একটা সমান্তরাল না, তার মানে অবশ্যই এটা টাইপ 3 পরাবৃত্ত। তাহলে সমীকরণ নির্ণয় করতে পারছে, এর অক্ষরও সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এটা নির্ণয় করতে বলে ওটা তো পারবোই, নিয়ামক রেখা ভিত্তিক বলে অক্ষ তো ওটার উপর লম্ব, এটা আমি আগে থেকে জানি। সো এটা তুমি বলতে পারো এরকম 4/2 4/2 ক্ষেত্রে আমাকে দেওয়া আছে উপকেন্দ্র 1,1 আর হচ্ছে নিয়ামক রেখা দেওয়া আছে তোমার 3x + 4y -1 = 0 এরকম। সো 1টা ওই পাশে দিয়েছিল, আমি এই পাশে নিয়ে আসছি, তাহলে পরাবৃত্তের সমীকরণ তো আমি বের করতে পারি। সুতরাং পরাবৃত্তের সমীকরণ
পরবর্তী সমীকরণ দেখো আমার কী হবে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাসের ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার এরকম আসে ইকুয়াল টু 3x প্লাস 4y মাইনাস ওয়ান, এটা স্কোয়ার ডিভাইডেড বাই তোমাদের 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এরকম। সো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে আছে 25 দ্বারা গুণ করা যায় এই পাশে, আর এটাকে হোল স্কোয়ার ভাঙা যায় তাহলে 25। এখন যদি ভেঙে দিই তাহলে কী আসে দেখো, এক্স মাইনাস 2x প্লাস ওয়ান এখানে আসে প্লাস ওয়াই মাইনাস 2y প্লাস ওয়ান এরকম আসে, সরি ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস ওয়ান, এটা আসে এক্স স্কোয়ার। কী শুরু করছি আমি, এক্স মাইনাস 2x প্লাস ওয়ান আর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস ওয়ান এরকম আসে, আর এটা আছে a প্লাস বি প্লাস হোল স্কোয়ার করে দাও তাহলে হচ্ছে 9x স্কোয়ার ইকুয়াল টু 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 24xy মাইনাসের 8y মাইনাস 6 এরকম আসে। সো এবার তুমি এটাকে গুণ করে দিতে পারো তাহলে এরকম আসে 25x স্কোয়ার মাইনাসের 50x এরকম প্লাসের 25 প্লাস 25y স্কোয়ার এরকম আসে মাইনাসের 50y প্লাস 25 এরকম আসে, এটা থাকে 9x স্কোয়ার প্লাসের 16y স্কোয়ার প্লাসের 24xy হ্যাঁ মাইনাসের 8y, এখানটা প্লাস ওয়ান আছে নাকি, হ্যাঁ এটা লাস্টে রাখি, এটা মাইনাসের আচ্ছা 6xটা আগে রাখি, দেন মাইনাসের 8y, তারপর তোমাদের প্লাস ওয়ান রাখি লাস্ট। সো এবার ক্যালকুলেশন করে দেখো, এখানে 25 আছে না তাহলে 16x স্কোয়ার, দেন এখানে আছে আমি ওয়াই স্কোয়ারটা রাখি, দেখো ওয়াই স্কোয়ার 8 আছে তাহলে কত আসে 19 আছে, কত আসে এখানে দেখো 9, 25 আছে ওয়াই স্কোয়ার তাহলে 9 ওয়াই স্কোয়ার মাইনাসের তোমাদের 24xy ছিল 24। সো এটা দিয়ে আমি একটা পরে কাজ করবো, যেমন এখানে আছে তোমার এক্স আছে কত 50, এখানে আছে যে 6 তাহলে 44 এক্স মাইনাসের 42y হবে প্লাসের দেখো 1 তাহলে 50 থেকে 1 গেলে 49 কত ছিল। সো এটা দিয়ে তুমি কী করবো, অবশ্যই তোমাকে এখানে একটা পূর্ণবর্গ বা একটা হোল স্কোয়ার বানাতে হবে, তাহলে এটা আমি করতে পারি দেখো 3y আর হচ্ছে তোমার 4x, তাহলে হচ্ছে 4x মাইনাসের 3y হোল স্কোয়ার মাইনাসের 44x মাইনাসের 42y প্লাসের 49 ইকুয়াল টু 0, এটাই আমার হয়ে গেছে। আর কি তোমার পরাবৃত্তের সমীকরণ কিন্তু বের করে ফেলছি, আর এখানে হোল স্কোয়ার আছে তার মানে অবশ্যই কিন্তু এটা পরাবৃত্তের সমীকরণ। তো এবার তোমাকে বলছে অক্ষরেখার সমীকরণ বের করতে। এখন অক্ষরেখার সমীকরণ বের করতে হলে আমি তো জানি যে অক্ষরেখা হচ্ছে নিয়মিত রেখার উপর লম্ব, হ্যাঁ, আর অক্ষরেখা কিন্তু অবশ্যই আমার কি এই তোমাদের কি বলে এই উপকেন্দ্রগামী, এটা তো আমি আগে থেকে জানি। তাহলে বিন্দু আছে আর সমীকরণ আছে, এইটাকে যদি তুমি একটু রাফ ছবিতে দেখাও তাহলে তোমাদের মনে থাকবে। না আমি তো আর তির্যকটা দেখাবো না, আমি জাস্ট একটা রাফ ছবি দেখাবো এখানে, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবো না তাহলে তো হয়, যেমন এরকম ছিল। অনেকে আবার কনফিউশনে থাকে যে এটা তো তির্যক, তির্যক কি লম্ব, হ্যাঁ তির্যক লম্ব। এটা ছিল আমাদের জেড বিন্দু আর এটা ছিল আমাদের ধরো এই বিন্দু, এত মশা লাগতেছে ভাই এই বিন্দু। সো যদি হয় তাহলে এখান থেকে এরকম করে রেখে দিই। সো হলে এটা জেড, এটা তাহলে এটা হবে এস, এটা একটু বেশি দূরে নিয়ে ফেলেছে। সো এস বিন্দু। সো ও আমাকে বলে দিছে যে উপকেন্দ্র দেওয়া আছে, তার মানে এটা কিন্তু 1 আমাকে দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়ার দরকার নেই, আমি তো জানি এটা ছিল এ, এটা ছিল এ, এটা কিন্তু আমি জানি, আর এরা পরস্পর 90 ডিগ্রি আকারে আছে। সো এরপরে আমরা তো এটাও জানি যে এটা এল পয়েন্ট ছিল মানে 2a, তুমি এখন চাইলে সবই বের করতে পারবা। এটা ছিল এল, এটা ছিল এল প্রাইম, এটা ছিল আমার কত 2a, এটা ছিল কত 2a, বুঝতে পারছো? সো এটার সমীকরণ ও আমাকে দিয়ে দিচ্ছে, ও বলছে সেটা হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 1 কত 0। সো এটা দেওয়া থাকলে আমি জানি এটার লম্ব কী হবে। এটা ছিল আমার অক্ষরেখা, হ্যাঁ এটা হচ্ছে অক্ষরেখা। সো অক্ষরেখা দেখো আমার এস বিন্দুগামী। তো তুমি বলতে পারো যে নিয়ামক রেখার সমীকরণ। সমীকরণটা আছে 3x প্লাস 4y
-1 ইকুয়াল টু 0। এটা তো যেহেতু তুমি বলতে হচ্ছে নিয়ামক রেখা ও অক্ষরেখা ও অক্ষরেখা পরস্পর লম্ব, সুতরাং তুমি বলবে যে অক্ষরেখার সমীকরণ আমি বলতে পারি যে জাস্ট এটা এক্স এর আর ওয়াই সামনের সংখ্যাটা চেঞ্জ করে দিবে আর প্লাস একটা মাইনাস দিবে, তাহলে 4x - 3y প্লাস কে ইকুয়াল টু 0। আমরা যদিও কে এর মানটা সরাসরি বের করতে পারি, সো আমি বললাম কারণ সরাসরি এখানে বসে দিলে হয়। তাহলে একটু সাজায় লেখার জন্য আমি বলি যে 1 নং রেখা হচ্ছে কত বিন্দুগামী, 1,1 বিন্দুগামী, কারণ এস বিন্দুগামী ছিল। বিন্দুগামী হলে আমার দেখো এটা কত আসে, 4 - কে ইকুয়াল টু 0, সরি প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু হবে তোমাদের 1, -1 হয় তাহলে 1, এটা 1 হয়। হ্যাঁ এটা 4 - 3, ও আচ্ছা 4x 1 - 3 ইকুয়াল টু কে আর কি। এটা আচ্ছা এইভাবে লিখলেও হয়, সমস্যা নাই। আর তোমরা এখানে যদি কেটা ওই পাশে রাখো তাহলে ভালো হয়, বেশি একসাথে বের হয়ে যায় আর কি। সো এটা লিখতে পারি যে প্লাস ইকুয়াল টু কে লিখে দাও, 1 কে। সো কে হলে দেখো 4 নেই, তাহলে কে - 1, এটা লেখা যায় এখানে 4 - 3 ইকুয়াল টু কে, তাহলে কে ইকুয়াল টু আসছে 1। সো সুতরাং তোমার নির্ণয়ের সমীকরণ হবে, নির্ণয় অক্ষরেখার সমীকরণ হবে তোমাদের 4x - 3y ইকুয়াল টু 1। এটাই দেখো বুঝো কিনা। সো এটাই ছিল আমাদের মোটামুটি 4-এর 2। সো সেম টাইপের অঙ্কই আর কি, একদম সহজ। সো এরপরে অনেকে বলে যে ভাই আমি এখানে তোমার এল প্রাইমটা কীভাবে বের করবো বা উপকেন্দ্রিক লম্বটা বের করবো কীভাবে। দেখো এখানে কিন্তু আমার এর মানটা জানা যাইতেছে না। সো এর মান যেহেতু যে জানা না যায় এই জন্য আমরা, যেহেতু জানা যাইতেছে না এই জন্য আমরা কিন্তু এই সূত্র বা 4 দিয়ে এটা করতে পারতেছি না। সো এটা কিন্তু আমার এখানে একটু বের করতে পারো, বাট এটা একটু ডিফারেন্ট ওয়েতে বের করতে হয়, বুঝতে পারছো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা মানে এল প্রাইমটা, হ্যাঁ। সো সেক্ষেত্রে যদি তুমি একটু কষ্ট করে এর জেডটা বের করতে পারো তাহলে হয়, কারণ এটা কিন্তু আমাদের ছিল টোয়াইসে, হ্যাঁ। এই এর জেডটা দেখো বের করতে পারো কি না। সো এর জেড কিন্তু আমরা বের করতে পারবো, কারণ দেখো আমরা কিন্তু একটা বিন্দু হতে একটা সরলরেখার উপর যে লম্ব দূরত্ব আমরা বের করতাম ওই সূত্র দিয়ে কিন্তু আমরা এর জেডটা বের করতে পারি, মানে এই বিন্দু হতে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব, বুঝতে পারছো। সো এটা বের করতে পারলে আমরা পারবো, কারণ আমি তো জানি যে এর যে ছিল হচ্ছে 2a, এটা ছিল হচ্ছে 4a, তাহলে 2 এর দ্বিগুণ কই 4a, তাহলে তুমি 2 এর জেড করলে এটা পাবা, 2 এর জেড করলে কিন্তু আমি এই এল প্রাইম পাই। সো সেটা তুমি করতে পারো, যদি তোমার ইচ্ছা হয় তাহলে একটু করে দেখতে পারো, কারণ অনেক সময় যদি বের করতে বলে তাহলে ঝামেলা না। যেমন উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য এটা এল প্রাইম ছিল ইকুয়াল টু আমাদের ছিল হচ্ছে 2 এর জেড হবে, হ্যাঁ, 2 ইন্টু এর জেড। সো এর জেডটা কিন্তু আমরা সহজে বের করতে পারি, কারণ এই বিন্দু হতে এই সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে আমরা এই জেড, তাহলে এটা আমি সূত্র অনুসারে জানি 2 ইন্টু লম্ব দূরত্বের ক্ষেত্রে তুমি জাস্ট এই মানটা বসাবা, 1 নিয়ামক রেখায় বসাবা, তাহলে হয় এখানে। তাহলে এটা ছিল 3 + 4, দেখো এখানে 1 ছিল, সো সমস্যা নেই, 3 + 4 1 - 1 লাগবে, -1, আর এটা হচ্ছে √3² + 4² এরকম ছিল। সো দেখো তাহলে কিন্তু হয়ে যায় 2 ইন্টু এখানে কত আসে 7 - 1 মানে 6, তাহলে এটা আমি 6/5, যেহেতু দূরত্ব আর মাইনাস হয় না। সো এটাকে আমি কি লিখতে পারি, দেখো 12/5 এরকম আসে, বুঝতে পারছো। সো এটা এভাবে তুমি চিন্তা করতে পারো, মানে এর জেড এভাবে এর জেড বের করতে পারো, আমরা এল প্রাইম কিন্তু বের করতে পারি।
সো এই যে বের করবা কীভাবে এটা দেখতে পাচ্ছি একটা বিন্দু হতে একটা সরলরেখা লম্ব দেখতে পাচ্ছি। তাহলে এটা আমি একটু শিখাই দিলাম, অনেক সময় তোমাদের দরকার হয়। সো এরপর চলো একটু সামনে আগে, যেমন 4-3 নম্বর সেম অঙ্ক। হ্যাঁ, এই যে উপকেন্দ্রিক লম্বের দিক নির্ণয় করতে বলছি। সো এটা অলরেডি আমরা করে ফেলছি। হ্যাঁ, 4-2। সো এবার 4-4টা দেখতে পারো, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, 3 স্টার দেওয়া, বইটাও আসছিলো। বলছে একটি পরাবৃত্তির সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত। আচ্ছা, শীর্ষ কিন্তু মূলবিন্দুতে না, এখানে উপকেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত এবং x - y + 1 রেখাটি পরাবৃত্তকে এর শীর্ষ বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা, পরাবৃত্তকে এর শীর্ষবিন্দু স্পর্শ করে, তার মানে এটাকে শীর্ষবিন্দু স্পর্শক দেওয়া আছে। সো দেখো এটা কিন্তু আমার মানে অনেক কিছু দেওয়া নেই, বলতে আমি এটা টাইপ 3 এটা আমি বুঝতে পারতেছি, কারণ টাইপ 3 ক্ষেত্রে কিন্তু এই যে তোমার এখানে শীর্ষবিন্দুটা আমার x অক্ষ না y অক্ষ না, শীর্ষবিন্দু স্পর্শকটা কি x অক্ষ না y অক্ষ না বা x অক্ষের সমান্তরাল না y অক্ষের সমান্তরাল না, দেওয়া আছে একটা সরলরেখা, তার মানে অবশ্যই এটা টাইপ 3। সো টাইপ 3 হলে আর এখানে আমাকে ইয়াটা দেয় নেয় আর কি, শীর্ষবিন্দুটা দেয় নেয়। হ্যাঁ, আর উপকেন্দ্র দেওয়া আছে মূলবিন্দুতে অবস্থিত। হ্যাঁ, সো এখন আমি তো জানি যে টাইপ 3 পরাবৃত্তির সমীকরণ বের করতে হলে আমার অবশ্যই উপকেন্দ্র লাগে, আর হচ্ছে কি লাগে, নিয়ামক রেখার সমীকরণ লাগে। সো এখানে আমার কী করছে, মানে এই টাইপটা হচ্ছে উপকেন্দ্র আর নিয়ামক রেখা দুটো না দিয়ে একটা কী করে মিসিং থাকে। হ্যাঁ, তো যেটা মিসিং থাকে যে সেটার পরিবর্তে অন্য কিছু দেওয়া থাকে। দেখো এখানে নিয়ামক রেখার সমীকরণটা মিসিং আছে, নিয়ামক রেখা বাদ দিয়েও কী করছে, ওই তোমাকে ওই শীর্ষবিন্দু অঙ্কিত স্পর্শকের সমীকরণ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সো এটা হচ্ছে ব্যাপার। এখন যেহেতু উপকেন্দ্র আর শীর্ষবিন্দু অঙ্কিত স্পর্শক সমীকরণ দেওয়া আছে, আমি কী করবো দেখো, নিয়ামক রেখার সমীকরণটা আগে বের করার চেষ্টা করবো। সো সেটা বের করার জন্য যেমন আমি যদি একটু রাফ ছবিতে দেখাই, এটা হচ্ছে 4, যেমন এইরকম জাস্ট একটা রাফ ছবি আর কি, ছোটো করে আঁকি, এত বড় করে আঁকা দরকার না। সো ধরো এটা হচ্ছে আমার এ বিন্দু। হ্যাঁ, এটা আমার হচ্ছে শীর্ষবিন্দু এ। সো আর এটা হচ্ছে ধরো আমার এটা আমার এস বিন্দু আমাকে দিয়ে দিচ্ছে, আর এখানে ধরো আমার জেড বিন্দু, যেটা হচ্ছে আমার নিয়ামক রেখা আর কি। সো এটা জেড বিন্দু, নিয়ামক রেখা, বুঝতে পারছো? সো এই বিন্দু আমাকে দেয় নাই, আর এই বিন্দু আমার দেওয়া দরকার, আমার শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমি নিয়ামক রেখা দেয় না, তবে এইটা সমীকরণ আমাকে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে স্পর্শক ছিল। আচ্ছা, আমি একটু দেখাই, পরাবৃত্তিটা হচ্ছে এরকম, জাস্ট রাফ ছবিতে একটু দেখাইছি। সো এটা দিতে পরে এটা হচ্ছে আমার স্পর্শক, মানে শীর্ষবিন্দু কেন্দ্রিত স্পর্শকের সমীকরণ হচ্ছে x - y + 1 = 0, x - y + 1 = 0, এটা দেওয়া আছে। সো এটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব, এটা আমি আগে থেকে জানি, রেল প্রাইম। সো এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমার আসল কথা হচ্ছে আমাকে কী করতে হবে, নিয়ামক রেখার সমীকরণটা বের করতে হবে। মানে এটা হচ্ছে আমার নিয়ামক রেখা, কারণ আমি জানি টাইপ 3-তে আমাকে কী লাগে, উপকেন্দ্র লাগে আর নিয়ামক রেখা লাগে। সো মনে রাখবা সবসময় যে নিয়ামক রেখা বের করতে হলে তোমার এফ জেড এ এই 3টা বিন্দুর মধ্যে আর কি যেটা দেওয়া থাকবে না সেটা বের করতে হবে, সেটা আগে বের করতে হবে। মানে এই 3টা বিন্দুর মধ্যে আমাকে যেটা দেওয়া থাকে না সেটা বের করতে হয়, আমাকে আগে বের করতে হয়। সো এখন কাহিনী হচ্ছে, আমাকে এখানে ঝামেলাটা হচ্ছে বইটা কেন আসছে, কারণ এখানে 2টা বিন্দু দেওয়া নেই, জেড আর এ কোনটাই দেওয়া নেই। সো এটা হচ্ছে আমার ব্যাপার। তাহলে দেখো এখানে একটা বিষয় আছে, যেমন আমরা কিন্তু এখানে জানি যে স্পর্শকের উপর কিন্তু আমার অক্ষরেখাটা লম্ব, এটা কিন্তু আমি জানি, আমার এই স্পর্শকের উপর অক্ষরেখাটা কিন্তু লম্ব। সো লম্ব হলে আমরা এই লম্বের সমীকরণ বের করতে পারবো, মানে অক্ষরেখার সমীকরণ বের করতে পারবো। সো যেহেতু লম্ব, আর যেখানে ওইখানে একটা কে আসবে, কেটা কীভাবে, কের মান কীভাবে বের করবো, এই 0 0 বসায়, কারণ অক্ষরেখাটা তো আমার 0 0 বিন্দু, কেন বুঝতে পারছো? সো কে এর মান কিন্তু আমি বের করতে পারবো। সো এরপরে আমি কী করবো দেখো, অক্ষরেখা আর স্পর্শকের কিন্তু আমার ছেদ বিন্দুটা ছিল এ, তাহলে এই বিন্দু আমরা বের করতে পারি। হ্যাঁ, তার মানে আমি যদি এইভাবে দেখাইছি, একটু চিন্তা করে, যেমন আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে এটা
বলতে পারবো যে এরকম যে এক্স মাইনাস, এটা একটু বড় আর কি, এই জন্য এত জায়গায় আসছে, প্লাস 1 ইকুয়াল টু 0 রেখার উপর অক্ষরেখা হচ্ছে লম্ব, অক্ষরেখা হচ্ছে লম্ব। সো লম্ব হলে সুতরাং তুমি বলতে পারো যে অক্ষরেখা এবং অক্ষরেখা হচ্ছে যা হচ্ছে তোমার এস বিন্দুগামী, এস 0,0 বিন্দুগামীর তার সমীকরণ আর কি, অক্ষরেখার সমীকরণ আমি বের করতে পারবো। সো এটা আমি কী করবো দেখো, আমি উল্টাই দেবো আর কি জাস্ট, হ্যাঁ, যেহেতু এটার উপর লম্ব তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে না লিখে তুমি 0 লিখে দিতে পারবা, বুঝতে পারছো, কারণ এটা 0 বিন্দুগামী। হ্যাঁ, আর এই বিন্দুগামী দেখে এখানে কোনো ধ্রুবক পথ না, এটাও আমি বুঝতে পারলাম, বুঝতে পারছো। তো এরপর দেখো আমি যদি এটা হয় আমার 1 নং সমীকরণ, তাহলে 1 আর 2 নং সমীকরণের ছেদ বিন্দু কিন্তু আমার এ, তাহলে তুমি বলতে পারো যে 1 ও 2 নং এর ছেদ বিন্দু এ হলে আমি কী করে দেখো 1 আর 2 কিন্তু যোগ করে দিলে আমার ওয়াইটা কাটা যায়। সো এটা 1 আর 2কে সমাধান করলে আমি ছেদ বিন্দু পাবো। তো সমাধান করার ক্ষেত্রে আমার অপনয়ন বর্গমূল অত কষ্ট করা লাগতেছে না, জাস্ট এখানে আমি তাহলে 2x ইকুয়াল টু কত আসে দেখো, যোগ করলে আসে -1 সরি, তাহলে x ইকুয়াল টু আসে মাইনাসের হাফ, এরকম আসে। তাহলে আমার কী আসবে, y ইকুয়াল আসবে, সুতরাং y ইকুয়াল টু আসবে কত দেখো, এটা মাইনাস হাফ সেটার উপরে হাফ, এখানে উল্টা আর কি, যেখানে মান বসো না কেন। সো সুতরাং তুমি এই বিন্দু কিন্তু পেয়ে গেছো, এই বিন্দু হচ্ছে মাইনাসের হাফ, দেখো কত সহজ বের করা। সমীকরণ দুটো সহজ ছিল, এই জন্য আমরা বের করে ফেলতে পারছি আর কি, হ্যাঁ, এই বিন্দু সহজে বের করে নিয়েছি। সো এখন আরেকটা কাহিনী আছে যে এই বিন্দুতে আমি বের করতে পারি, মানে এটা হচ্ছে কত, মাইনাসের হাফ, এরকম। সো আমি আবার জানি যে এটা কিন্তু সমান, মানে এর জেটের মধ্যবিন্দু কিন্তু এই বিন্দু, তাহলে কিন্তু আমরা এই জেড বিন্দুটা সহজে বের করে ফেলতে পারবো এখান থেকে। সো তুমি শর্টকাটে একটু জেড বিন্দুটা বের করে ফেলতে পারো, যেমন দেখো এটা যেহেতু সমান, সো দেখো এটা এই দূরত্বটা কত, হাফ, এটা হাফ, এটাও কিন্তু আমার হাফ, তাহলে হাফ কিন্তু যোগ করলে আমি কত আসে, এখানে -1 আসবে, -1, আর এখানে সেমভাবে আর কি, এটা হাফ, সো হাফ যদি আমি করি তাহলে এখানে 1, এটা -1, মানে ওই আমাদের শর্টকাট দূরত্ব সূত্র। তুমি যদি বড় করে লিখে করতে পারো তাও করতে পারো, এখানে এই দূরত্বটা হাফ, সো এখানে বাড়ছে না কমসে কমলে বিয়োগ, তাহলে হাফ মানে কত, -1, সেমভাবে আর কি এখান থেকে, তো এটা হাফ এটাও হাফ, তাহলে এখানে কত দেখো, 0 হচ্ছে ছোটো, হাফ হচ্ছে বড়, তাহলে যোগ, তাহলে 0-র সাথে হাফ যোগ করলে কত আমার 1, তাহলে হাফের সাথে হাফ যোগ করলে 1, 0-র সাথে হাফ যোগ করলে হাফ, আর হাফের সাথে হাফ যোগ করলে হয় 1, এই জন্য এটা বের করে ফেলছি। সো এটা যদি বের হয়ে যায় তাহলে তুমি কিন্তু এবার দেখো এটা ও কিন্তু সমান্তরাল, মানে তোমাদের এই স্পর্শকটা আর হচ্ছে তোমার এইটা তোমাদের কি বলে নিয়ামক রেখাটা কিন্তু সমান্তরাল হলে আমি কিন্তু সমীকরণ বের করতে পারি, আর ও হচ্ছে -1,1 কিন্তু আমি এভাবে করতে পারো, অথবা তুমি এটা দিয়েও করতে পারো আর কি, এটা দিয়ে, এটাই সহজ, মানে এটা অক্ষরেখার সমীকরণ ছিল, সো অক্ষরেখার উপর আমার কি নিয়ামক রেখাটা লম্ব, তাহলে এটাও করতে পারো, বলতে পারো যে অক্ষরেখার উপর লম্ব বা 2 নং সরলরেখার উপর লম্ব, এবং এটা হচ্ছে -1,1 বিন্দুগামী, হ্যাঁ, একসাথে বের করে ফেলবো, বিন্দুগামী নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক সমীকরণ কি হবে, যেহেতু লম্ব এটা উল্টা চিহ্ন করে দাও, আর 1 বসায়, -1 বসায়, তাহলে হচ্ছে x - y হবে, আর -1 বসালে কত হবে দেখো, -2, তাহলে হচ্ছে x - y ইকুয়াল টু -1, তাহলে -2, তার মানে কত, x - y + 2 ইকুয়াল টু 0, এইটা আসে। সো এটা যদি হয় তাহলে এটা হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ। সো এবার নিয়ামক রেখার সমীকরণ জানি, উপকেন্দ্র জানি, আমি কিন্তু এবার পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। সুতরাং পরাবৃত্তের সমীকরণ
পরবর্তী সমীকরণ আমি জানি যেহেতু এটা 0 0 তাহলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস এর ওয়াই মাইনাস 0, এটা আরও ইজি হবে। স্কোয়ার ইকুয়াল টু এখানে এটা করো এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 সরি প্লাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই 1 স্কোয়ার প্লাস এর 1 স্কোয়ার, যেটাই হোক। তাহলে 2 ওই পাশে নিয়ে আসি, তাহলে 2 ইন্টু এখানে কত আসে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রিং মাস্টার এখানে আসে এক্স স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার প্লাস এর 4 মাইনাস এর 2xy মাইনাস এর 4y প্লাস এর 4x এরকম আসে। তাহলে এটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস এর 2y স্কোয়ার ইকুয়াল টু এখানে আসে এক্স স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার মাইনাস এর 2xy প্লাস 4x মাইনাস 4y প্লাস 4, এরকম আসে। যদি হয় তাহলে আমি কী করতে পারি, এখানে দেখো আমি যোগ বিয়োগ করলে এখানে আসে এক্স স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস 4x প্লাস 4y মাইনাস 4x। সো এটা দিয়ে আমার কী যাবে একটা পূর্ণবর্গ হবে। সো এটা যদি করে দেখো আমার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা আসে মাইনাস 4x প্লাস 4y প্লাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0। সো এটা কিন্তু আমার পরবর্তী সমীকরণ। সো জাস্ট একটু তোমার ওইখানে একটু কাজ করা লাগছে আর কি বিন্দুগুলো নিয়ে। সো যেটা দেওয়া থাকবে না এটা আমাকে কি বের করা লাগে। সো এটা গেল। এরপরে তোমরা আরেকটা দেখো, 4 আরেকটা দেখলে হয়, যেমন 4 6 দেখতে পারো, এটাও ইম্পর্টেন্ট হবে। এর পরবর্তী সমীকরণ হলো যার শীর্ষবিন্দু আছে বা নিয়ম করে খালি আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা এখানে কিন্তু আমার উপকেন্দ্র দেওয়া নেই, হ্যাঁ এখানে আমাকে দেওয়া আছে কি নিয়ামক রেখাটা দেওয়া আছে আর শীর্ষবিন্দুটা দেওয়া আছে। সো এটাও আর কি সেম টাইপের। সো চলো আমরা আগাই আর কি, এটা গেল। সো এখন এখানে একটা কাহিনী হচ্ছে, দেখো আমার এখানে তোমার যেই এটা ওয়াই ইকুয়াল টু 6 দিছে, এটা কিন্তু আমার ওয়াই ইকুয়াল টু 6 কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। সো নিয়ামক রেখা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল দিয়েছে, তার মানে এটা কিন্তু আমার টাইপ 2 এর পরাবৃত্তির মতো হইতেছে। হ্যাঁ, সো আমরা চলো এটা দুইভাবে করতে পারি, টাইপ 1 দিয়েও করতে পারি, টাইপ 2 দিয়ে টাইপ 3 দিয়েও করতে পারি। টাইপ 2 দিয়ে করতে পারি, টাইপ 3 দিয়েও করতে পারি। 6 নম্বর তুমি এরকম করতে পারো যে ধরো এটা হচ্ছে আমার মানে এবার জাস্ট নিয়ামক রেখে দিচ্ছে, উপকেন্দ্রটা দেয় না, হ্যাঁ, আর শীর্ষবিন্দু দিয়ে দিচ্ছে। তো এবার সবার আগে কী করবে, তুমি উপকেন্দ্রটা বের করার চেষ্টা করবে। ওয়াই প্রাইম এটা হচ্ছে আমার 0 0 বিন্দু, যেটা সো 0 0 বিন্দু হলে আমার ওয়াই ইকুয়াল টু 6, ধরো ওয়াই ইকুয়াল টু 6 হচ্ছে এইখানে, এটা হচ্ছে আমার এক্স অক্ষের সমান্তরাল, এটা কিন্তু আমার ওয়াই ইকুয়াল টু 6, এটা দিচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখা আর শীর্ষবিন্দু দেওয়া আছে 3,-1, তাহলে 3,-1 হবে হচ্ছে তোমার ওই 2,3, সরি 2,3, তাহলে 2,3 ধরো এইখানে কোথাও, এটা 6 হলে এটার মাঝামাঝি একদম ভালো হইতেছে। সো যাও দেখো এটা যদি নিয়ম রেখা হয় তাহলে এটা কিন্তু স্পর্শক হবে আর কি। এটা হচ্ছে আমার স্পর্শক। সো এটা ধরো এইখানে, এটা ধরো এই বিন্দু 2,3। সো এটা হচ্ছে ব্যাপার, কারণ নিয়ামক রেখা স্পর্শক এগুলা সবগুলো কিন্তু সমান্তরাল থাকে, ইভেন তোমার ইয়াও মানে উপকেন্দ্রিক লম্ব। তাহলে অক্ষরেখাটা কীভাবে যাবে দেখো, অক্ষরেখা কিন্তু আমি গেস করতে পারতেছি এইরকমভাবে যাবে, বুঝতে পারছো? সো আমার হচ্ছে এসটা, তাহলে এসটা কোথায় হবে দেখো, এখানে যদি এ হয় তাহলে নিয়ামক রেখা তো এখানে, নিয়ামক রেখা এটাও, তাহলে এটা হচ্ছে নিয়ামক মানে জেড বিন্দু, আর এটা হবে আমরা এস বিন্দু, এটা 0 0 বিন্দু আর কি, ঠিক আছে? সো যদি হয় তাহলে কিন্তু আমার মোটামুটি অনেক কিছু জানা হয়ে যায়। দেখো এখানে আমি কিন্তু বের করতে পারবো সব কিছু। এখানে কিন্তু আমার ওয়াই ইকুয়াল টু 3, হ্যাঁ, আর এটা কিন্তু আমার ওয়াই ইকুয়াল টু 6।
সো আর ওয়াই ইকুয়াল টু 6 আমাকে বলছে নিয়ামক রেখা, বুঝছো? সো এখন দেখো আমার যদি এর জেডটা আমি যদি করি একটু, এই এর জেডটা যদি আমার 6 হয় তাহলে এই তোমাদের এটা কিন্তু 3, বা এই জেডটা কিন্তু 3, তাহলে এটা কিন্তু 3 হবে, এটাও 3 হবে, বুঝতে পারছো? কারণ 3 হচ্ছে আমার এর মানে এখানে, কারণ আমি জানি তো এটা সমান, এটা সমান, এটা ছিল এ, এটা ছিল এ। সো এটা দিয়ে আমি কিন্তু এইভাবে এতটুকু আইডেন্টিফাই করতে পারছি। হ্যাঁ, সো এখন যদি নিয়ামক রেখা আমার উপরের দিকে হয়, এরকম দেখো নিয়ামক রেখা দিকে, তাহলে এই জন্য আমার শিরোটা হচ্ছে নিচের দিকে, সরি উপকেন্দ্রটা হচ্ছে নিচের দিকে, এই জন্য আমি উপকেন্দ্র এখানে এনেছি। সো এটা হচ্ছে ব্যাপার। আর আমরা তো এখন বিন্দুগুলো বের করতে পারবো, কারণ উপর নিচে গেলে আমি জানি কোটি শুধু বাড়ে কমে। সো এখানে আমার বুস কিন্তু সেমই থাকতেছে, বুস 2 থাকতেছে, পাওয়ার বেলা বুস কিন্তু 2 থাকতেছে। সো এখন কোটির বেলায় দেখো তোমাদের উপরে গেলে কিন্তু বাড়বে, তাহলে এখানে যদি দেখো এখানে আছে 0, উপরে গেলে আছে, সরি আমার এর মানটা তো 3 আমি জানি, তাহলে এটা তো 0, এটা আমি আগে থেকে জানি, সমস্যা নাই, 2,0, কারণ এটা এক্সট্রা করে উপরে। বা তুমি এরকম চিন্তা করো যে নিচে গেলে কমে, তাহলে 3 থেকে 3 বিয়োগ করে 0 হয়, আর উপরে গেলে বাড়ে, তাহলে 3 থেকে 3 ই করলে হয় 9, সরি 6, বা এখানে ওয়াই করলে 6 এটা দেওয়া আছে 2,6, বুঝতে পারছো? তাহলে এস পাইলাম 2,0 আর জেড পাইছে হচ্ছে 2,6। হ্যাঁ, সো এখন আমার পরাবৃত্তটা কিন্তু নিচের দিকে হবে, এইভাবে হবে না, এভাবে হবে না। কেন হবে না? কারণ আমার নিয়ামক রেখা হচ্ছে উপরের দিকে, আর উপকেন্দ্র থাকে সবসময় পরাবৃত্তের ভিতরে। তার মানে আমরা কিন্তু ছবি থেকে সব কিছু বলে দিতে পারতেছি। সো এটা হবে এরকম আর কি, এরকম নিচের দিকে, বুঝতে পারছো? সো এখন এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমি একটু সমীকরণ যদি দেখাই, সুতরাং পরবর্তী সমীকরণ, পরবর্তী সমীকরণ এখানে কিন্তু আমার সবই জানা আছে, তুমি যেভাবে খুশি সেভাবে বের করতে পারো, কোনো সমস্যা নেই। সো এখন কথা হচ্ছে দেখো এই অক্ষটা কিন্তু আমার পরবর্তীর যে অক্ষটা কিন্তু আমার ওয়াই অক্ষের সমতল, ওয়াই অক্ষের সমতল হলে ওয়াই পাওয়ার কিন্তু 1 হবে। সো যদি ওয়াই পাওয়ার 1 হয় তাহলে আমি এটা দেখতে পারি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, কারণ দেখো উপকেন্দ্র আছে 2,0 ইকুয়াল টু তোমাদের এর মান তো আমি 3 জানি, তাহলে 4, কিন্তু নিচের দিকে একটা মাইনাস আসবে 4 × 3, কারণ এর মান ছিল 4 আর বি এর মান হচ্ছে তোমার কত দেখো, এখানে হচ্ছে ওয়াই মাইনাস, এই যে ওয়াই মাইনাস 3 আর কি, তাহলে ওয়াই মাইনাস 3, বুঝতে পারছো? কারণ এই দেখো এখানে আমার এটা ছিল 2, এটা ছিল 2 আর এটা হচ্ছে 3, কারণ এটা ছিল আমার শীর্ষ, আর এটা কিন্তু উপকেন্দ্র, উপকেন্দ্র লাগে হচ্ছে তোমার ওই ট্যাপ 3 সূত্র ইউজ করতে গেলে, আর ট্যাপ 2তে আমরা শীর্ষ ইউজ করি, তাহলে এটা, সো এটাই কিন্তু আমার হয়েছে। তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু -12 × ওয়াই মাইনাস 3, এস কমা কে দিয়ে করা হয়। সো ওয়াইকে সমান্তরাল অক্ষরেখা, তাই ওয়াই পাওয়ার 1 হচ্ছে আর কি। সো এখানে আমরা -1 -a দেখে আমরা এটা হচ্ছে নিচের দিকে দিয়েছি, মুখ নিচের দিক করে আছে, বুঝতে পারছো? এই জন্য আমরা -a দিয়েছি এই সূত্রের এখানে, নাহলে মাইনাস দিতাম না। আর এই দূরত্বগুলো সবসময় মাথায় রাখো, এই দূরত্বগুলো আমাদের এ ছিল আর কি, এটা 3 ছিল, এটা কিন্তু 3 ছিল, এটা একটা। সো এটা হচ্ছে ব্যাপার। এরপরে এটা তুমি টাইপ 3 সূত্র দিয়েও করতে পারো, এটাও হয়, কারণ এখানে আমি সব কিছু জানি, কারণ ম্যাথের সূত্র দিয়ে করতে পারো, তাও করতে পারো। ম্যাথের 2 যেমন আমি কিন্তু সব বিন্দুই জানি, এখন আমি জাস্ট একটা রাফ ছবি আঁকি, আগেরটা রিয়াল ছবি হলো, এটা রাফ ছবি। সো ধরো এটা হচ্ছে আমার নিয়ামক রেখা, আর এটা হচ্ছে ধরো আমার স্পর্শকটা, আর এটা আর লাগবে না, এটা ধরো আমার এ বিন্দু, আর এটা হচ্ছে আমার জেড বিন্দু, এটা হচ্ছে এস বিন্দু। সো নিয়ামক রেখার সমীকরণ আমাকে বলে দিছে y = 6,
y equal to 6 বলে দিচ্ছি। সো নিয়ামক রেখার সমীকরণ যদি y equal to 6 তাহলে অক্ষরেখার সমীকরণ করে দেখো x equal to একটা ধ্রুবক হবে, x equal to ধ্রুবক হবে, অক্ষরেখার সমীকরণ x equal to ধ্রুবক হবে। এখন তোমার দেখা লাগবে যে এই অক্ষরেখাটা কোন বিন্দু দিয়ে গেছে সেটা আমার জাস্ট জানা লাগবে। ধ্রুবকের মানটা অক্ষরেখা যে বিন্দু গেছে সেই x এর মান হবে। তাহলে অক্ষরেখা দেখো আমার এখানে আমি তো বিন্দুগুলো সবই জানি, যেমন এখানে আমার অলরেডি বিন্দু দেওয়া ছিল যে 2, এটা ছিল 2,3, তারপর এটা আমি বের করছি 2,0, তারপর এটা হচ্ছে 2,6, তাহলে দেখো x এর মান হচ্ছে 2, তাহলে অক্ষরেখার সমীকরণ হবে x equal to 2। বুঝতে পারছো? সেইভাবে তুমি এটা বের করে নিতে পারো। আর এটা তো আমরা জানি যে জেড বিন্দু ছিল হচ্ছে আমার এখানে তোমাদের জেড বিন্দু ছিল ছেদকার হচ্ছে ঈশার কী বলে অক্ষরেখার মানে ছেদ বিন্দু আর কি, নিয়ামক রেখার অক্ষরেখার ছেদ বিন্দু, এগুলো তো সব আগে থেকে জানো। সো এটা আর কি আমি জাস্ট এভাবে চিন্তা করছি। এটা যদিও রিয়াল ছবি না, আমরা বোঝার জন্য। সো তুমি যদি আগে বিন্দুগুলো ওইখান থেকে নাও দেখো আমি ধরো বিন্দুগুলো জানি না, জাস্ট এই বিন্দুটাও আমাকে দিয়ে দিছে। তোমার কোন বিন্দুটা দিয়েছিল হচ্ছে তোমার 2,3 বিন্দুটা, এই বিন্দুটা জাস্ট দেওয়া ছিল, এইগুলো ধরো দেওয়া নাই। হ্যাঁ, দেওয়া না থাকলে কিন্তু বের করতে পারো। দেখো আমি কিন্তু জানি যে এই নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে আমার y equal to 6, এটা হচ্ছে y equal to 6, আর অক্ষরেখার সমীকরণ হচ্ছে x equal to 2। তাহলে দেখো এখানে 2 বসাও আর এখানে, তাহলে জেড বিন্দুটা আমি সরাসরি বের করতে পারবো 2,6, কারণ এখানে হচ্ছে x এর মান 2 আর y এর মান হচ্ছে 6, এভাবে কিন্তু বের করতে পারবো জেড বিন্দু, কারণ এটা হচ্ছে ওভারঅল সেট বিন্দু, মানে অক্ষরেখার নিয়ামকের সেট বিন্দু। সো যদি এইভাবে করো এরপর আমরা কিন্তু সরাসরি বের করে ফেলতে পারবো। সো তার মানে এই মেথডও তোমরা করতে পারো, সরাসরি করে এখানে কষ্ট করে বিন্দু আর বের করার দরকার নেই। সো এবার আমি উপকেন্দ্র জানি, উপকেন্দ্রটা আমি পেয়ে গেলাম। যে এরপরে দেখো উপকেন্দ্র কীভাবে বের করতে হবে। উপকেন্দ্র দেখো এটা কিন্তু আমার এই অংশ কিন্তু সমান আমি জানি। সো এটা যদি জানি এটা কিন্তু আমি মধ্যবিন্দুতে বের করতে পারবো। সো সেভাবে আমরা 2,0 বের করতে পারি, সমস্যা নেই। বুঝতে পারছো? বা তুমি ওই শর্টকাট সূত্রটা বের করতে পারো। সো যদি বের করো তাহলে এটা হয়, তাহলে উপকেন্দ্র আছে 2,0। সো তুমি উপকেন্দ্র জানো আর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, সুতরাং তুমি বলতে পারো যে পরাবৃত্তের সমীকরণ হচ্ছে x - 2। এখন কিন্তু তোমরা ওই উপকেন্দ্রের স্থানাঙ্ক নিবা স্কোয়ার প্লাস y - 0 স্কোয়ার ইকুয়াল টু, দেখো এটা ছিল y - 6 y হোল স্কোয়ার ডিভাইড বাই 1 স্কোয়ার। সো এটা y - 0 ছিল এরকম। তাহলে দেখো আমার কী হয়, এটাকে আমি করতে পারি এরকম, যে যদি ভেঙে দিই, একটু পরে ভাঙি, x - 2 হোল স্কোয়ার ইকুয়াল প্লাস y স্কোয়ার ইকুয়াল টু y স্কোয়ার মাইনাসের 12y প্লাস 36 এরকম আসে। সো এটা আসে হচ্ছে তোমাদের x - 2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু, এখানে আছে, আচ্ছা এখান থেকে আমার কিন্তু এটা কাটা যায়, মানে এই y স্কোয়ার কাটা দিয়ে দিই আমি, তাহলে তো আমার y স্কোয়ার থাকার দরকার নেই। তাহলে এখানে আমি লিখতে পারি যে x - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে আছে কত, আমি বলছি যে এখানে যার পর 1 থাকবে সেটার সহগটা সহ কমন নেবে, তাহলে -12 কমন নেবে, তাহলে এটা কত y - 3। এটাই হচ্ছে তোমার, দেখো এটা কিন্তু আমার টাইপ 2, এখানে কোনো এক্স ওয়াই টার্ম আসে না, এখানে কোনো এক্স ওয়াই টার্ম আসে না, এটা কিন্তু আমাদের টাইপ 2 এর পরবর্তী সমীকরণ ছিল। সো টাইপ 2 এর দেখে আমি কিন্তু দুইভাবে করতে পারছি, এইভাবে করতে পারছি, এইভাবে করতে পারছি, সমস্যা নেই। তোমার যেভাবে ভালো লাগে তুমি এইভাবেই করবা, আমরা 3টা মেথডই করতে পারি। সো এটা গেল। এরপরে তোমাদের পরের অঙ্কগুলো আমি একটু পরে দেখাচ্ছি। পরের অঙ্কগুলো দেখানোর আগে একটু থিওরি পড়া লাগে, স্পর্শক সম্পর্কে একটু আইডিয়া, সো এটা আমি একটু পরে দেখাতেছি।